নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তোমাদের প্রত্যেককে এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম। এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা অডিও সিরিজের মাধ্যমে উপন্যাস, গল্প, কবিতা সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সাহিত্যের এক নাটক নিয়ে। নাটকটির নাম কবর, লেখক মুনির চৌধুরী। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। বাংলাদেশের নাট্য সাহিত্যের অন্যতম নাম মুনির চৌধুরী। তার লেখা কবর নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটকটির রচনাকাল 1953 সালের 17 জানুয়ারি। বাংলাদেশের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা কবর নাটকটিকেই বাংলাদেশের নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী নাটক বলা হয়ে থাকে। এই নাটকটি লেখা হলো কেন, তাহলে বলি একটি ঘটনা। সময়টা 1953 সাল। সমকালীন রাজনৈতিক আন্দোলন ও ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার ফলে রাজবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন মুনির চৌধুরী। তার সঙ্গে বন্দী ছিলেন রণেশ দাশগুপ্ত নামক এক রাজনৈতিক নেতা। কবর নাটক রচনা সম্পর্কে মুনির চৌধুরী লিখেছেন, রণেশদাই চিঠি লিখেছিলেন আমাকে, সামনে 21শে ফেব্রুয়ারি একটা নাটক লিখতে হবে, জেলখানাতে অভিনীত হবে। রণেশদার হুকুম, আমাকে লিখতেই হলো নাটক, সেটি কবর। এরপর আসি কবর নাটকের প্রেক্ষাপট হিসেবে। সময়টা 1947 সাল। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষ এবং পাকিস্তান আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তবে পাকিস্তানও আবার দুটি অংশে বিভক্ত হয়। একটি হলো পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, এবং অন্যটি পশ্চিম পাকিস্তান। তো 1948 সালের 27শে ডিসেম্বর পাকিস্তানি সরকার, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি সরকার, পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার হরফ বদলে সেখানকার রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেওয়ার এক ফতোয়া জারি করে। এভাবেই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদী পাকিস্তানি সরকার বাঙালিদের সাংস্কৃতিক জগতে আঘাত আনে। এর ফলশ্রুতি হিসেবে 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য প্রথম বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলনটি 1952 সালে গণ আন্দোলনের রূপ নেয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ছাত্র সমাজ এবং জনগণের জোয়ার নামে রাজপথে। প্রশাসন 144 ধারা জারি করে। আন্দোলন যারা করছিলেন তারা সেই ধারাকে অবজ্ঞা করে। ফলে ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। প্রাণ যায় অসংখ্য ছাত্রছাত্রীদের। গুলিতে নিহত এই সমস্ত তরতাজা যুবকদের লাশ ফেরত দেওয়া হয় না। রাতের অন্ধকারে ওই লাশগুলোকে দাফন দেওয়ার চক্রান্তে মেতে ওঠে চক্রান্তকারী প্রশাসন। এই সত্যমূলক ঘটনাকে কেন্দ্র করে মুনির চৌধুরী লিখলেন কবর নাটক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দুপুরে রক্তক্ষয়ী গুলিবর্ষণ ও পরিণতি অসংখ্য প্রাণহানি, মৃত যুবক যুবতীদের লাশ গুম করার আগ্রহ দেখিয়েই এই কবর নাটকের সূচনা। আলোচনা শুরু করার আগে একটি কথা বলে নিই। এই কবর নাটকটির মধ্যে মার্কিন নাট্যকার আরউইন শোয়ের বুরে দ্য ডেড নাটকটির প্রভাব লক্ষ্য করা যায়। সেখানের মূর্তির এবং এখানকার মূর্তিগুলোর সংলাপ এবং কার্যকলাপে এই প্রভাব লক্ষণীয়। মৃতরা কবরে যেতে চাইছে না, এই ঘটনা বুরে দ্য ডেডে যেমন আছে, কবর নাটকের মধ্যেও রয়েছে। আমরা প্রথমে এই নাটকের গঠনশৈলী সম্পর্কে আলোচনা করব। মুনির চৌধুরীর কবর নাটকটি পঞ্চাঙ্ক নাটক নয়, এটি একাঙ্ক নাটক। পাশ্চাত্যে যাকে ওয়ান অ্যাক্ট প্লে বলা হয়ে থাকে, বাংলায় তাকেই একাঙ্ক নাটক বলা হয়। একাঙ্ক নাটকের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। মুনির চৌধুরীর কবর নাটকের গঠনশৈলী আলোচনা করতে গিয়ে তা এভাবে বলা যেতে পারে যে একাঙ্ক নাটকের ক্ষেত্রে নাটকের আয়তন ক্ষুদ্র হয়, একটি মাত্র দৃশ্য এবং গুটি কয়েক চরিত্র থাকে। আমরা দেখতে পেয়েছি যে মুনির চৌধুরীর কবর নাটকের মধ্যে মাত্র 224টি সংলাপ আছে। চরিত্রের মধ্যে আছে নেতা, হাফিজ, গার্ড, ফকির এবং কয়েকটি ছায়ামূর্তি। সংলাপের দীর্ঘতাও নেই, তাহলে এটিকে একাঙ্ক নাটক বলা যেতে পারে। দ্বিতীয়ত, কবর নাটকের মধ্যে নাট্যকার সমস্ত প্রকার বাহুল্য বর্জন করে যে নাট্য কাঠামো গড়ে তুলেছেন তাতে নাটকের ত্রিবিধ ঐক্য লক্ষণীয়।
সার্থক একাঙ্ক নাটকের ক্ষেত্রে ঘটনাগত ঐক্য, স্থানগত ঐক্য এবং কালগত ঐক্য থাকা জরুরি, যা এই নাটকেও আছে। নাটকটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত। শীতকালের শেষ রাত্রি গোরস্থানের মধ্যে এর নাট্য কাঠামো নির্মিত হয়েছে। তৃতীয়ত, কবর নাটকের মধ্যে চরিত্রগুলির চারিত্রিক বিশ্লেষণ থাকলেও তা প্রচ্ছন্ন। সমস্ত চারিত্রিক প্রকাশ নেই, তবে সংলাপের মধ্য দিয়ে এবং ক্রিয়াকলাপের মধ্যে নাট্যকার চরিত্রগুলিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন নেতা একজন অসৎ ব্যক্তি, মুর্দা ফকির পাগল হলেও সমাজের বাস্তব এবং সমাজ সজীব চরিত্র। চতুর্থত, কবর নাটকটির মধ্যে প্রথম নাট্যদ্বন্দ্ব লক্ষ্য করা যায় হাফিজের সঙ্গে গোড়খুড়েদের সংলাপে। যদিও গোড়খুড়েদের সক্রিয় উপস্থিতি এই নাটকে নেই, তবে হাফিজের সংলাপের মধ্যে এই নাট্যদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে। এই নাট্যদ্বন্দ্ব আরও বৃদ্ধি পায় মুর্দা ফকিরের আগমনে, কারণ মুর্দা ফকির নেতা এবং হাফিজকে জানিয়েছে ওরা মুর্দা নয়, মরবে না। ফকিরের এই কথা নেহাত পাগলের প্রলাপ নয়, তার ছায়ামূর্তির সংলাপে আবারও প্রমাণিত হয়, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। পঞ্চমত, এই নাটকের মধ্যে মুনির চৌধুরী মঞ্চ ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। সাজ পোশাক সম্পর্কেও নির্দেশনা আছে। নেহাত জেলে অভিনীত হবে বলেই কোনো নারী চরিত্র নেই, তবুও হাফিজ যখন মা সেজে সংলাপ দেয় তখন মাতৃ আবেগ চমৎকারভাবে ফুটে উঠেছে। তাহলে এই হলো কবর নাটকের গঠন। এরপর আমরা জানবো এই কবর নাটকটা যে ভাষা আন্দোলনের নাটক, এটা কিভাবে আমরা বলতে পারি। আমরা বিভিন্ন চরিত্রগুলোর বিশ্লেষণের মাধ্যমে এটিকে ভাষা আন্দোলনের নাটক হিসেবে দেখাবো। দেখো, সমগ্র নাটকটির ঘটনাস্থল কিন্তু গোরস্থান। ভাষা শহীদদের লাশ গুম করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই একজন অসৎ নেতা তার দলবল নিয়ে এখানে এসেছে, আর নেতাকে সহযোগিতা প্রদান করছে ইন্সপেক্টর হাফিজ। সব কিছুই যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, তখনই মুর্দা ফকির নামক এক চরিত্রের আগমন ঘটছে। আতপাকল এই মানুষটি যেন সমাজেরই বিবেক হিসেবে আবির্ভূত হয়। লাশগুলো এখনও জীবিত, আর তাদের কবর থেকে উঠিয়ে তিনি মিছিল করবেন, এরকম একটি কথা বলে তিনি নেতা এবং হাফিজকে ভড়কে দিচ্ছেন। গোরস্থানে যাদের কবর দিতে আনা হয়েছে তারা যে ভাষা আন্দোলনের সাথে জড়িত তা জানা যায় হাফিজেরই একটি সংলাপে। হাফিজ যখন বলে ভাষার দাবিতে মিছিল বেরিয়েছিল বলে পুলিশ গুলি করে কয়েকটাকে খতম করে দিয়েছে। আসলে হাফিজ একজন চাটুকার পুলিশ কর্মকর্তা। নাটকের অধিকাংশ অংশতেই তাকে নেতার সহযোগিতা করতে দেখা গেছে। আদর্শকে জলাঞ্জলি দিয়ে নিজের সুবিধার জন্য সে সব কিছু করতে পারে। নাটকের শেষ অংশে হাফিজ যখন বিপ্লবীদের মার ভূমিকায় অভিনয় করে, তখনও তা অসামান্য। সন্তান হারানোর বেদনাতে সে বলে, মা হলে সব জানতে হয়, মা হলে জানতিস মার কষ্ট কি, মার বুক খালি হলে মার কেমন লাগে, তুই দস্যু ছেলে বুঝবি না। আসলে সে মা সেজেছিল এই আন্দোলনকারীদের আবার কবরে শুইয়ে দেওয়ার জন্য। একটা ছল, এই ছলকে বাস্তব করার জন্য সে মা সেজেছে। অপরদিকে মুর্দা ফকির চরিত্রটিও নাট্যকার চমৎকারভাবে সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের গতি প্রকৃতি তথা ব্যঞ্জনা একটি অন্য স্তরে পৌঁছে গেছে। 43-এর দুর্ভিক্ষে মা বউ হারানো ফকির সারাদিন কবরে থাকে। মৃত মানুষদের গন্ধ সে জানে। লাশ দেখলে সে মুখের মধ্যে ভাত গুজে দেয়। কেন? কারণ সে ভাবে মানুষ কেবলমাত্র না খেতে পেয়ে মরে। তবে যেদিন এই এতগুলো লাশকে নিয়ে আসা হলো গোরস্থানে, সেদিন সে বিপ্লবীদের গন্ধ শুকেই বলে দিয়েছে ওরা মুর্দা নয়, মরেনি, মরবে না, ওরা কখনো কবরে যাবে না। এই সংলাপের মধ্য দিয়ে নাট্যকার যেন বিপ্লব যে দীর্ঘজীবী তারই ইঙ্গিত দিয়েছেন। বিপ্লবীদের যতই গুলি বারুদ দিয়ে মারা হোক না কেন, বিপ্লব থামবে না। তাই তিনি বলছেন এ মুর্দা থাকবে না, কবর ভেঙে বেরিয়ে চলে আসবে, উঠে আসবে। এরপর আসি নেতা চরিত্রটির দিকে। কবর নাটকের নেতা চরিত্রটি আগাগোড়া একজন অসৎ মানুষ। ক্ষমতার লোভে অন্ধ হয়ে ভাষা আন্দোলনের মতো মহান এক ঘটনাকে সামান্য গণ্ডগোল বলে চালিয়ে নেওয়ার চেষ্টা করে গেছেন। তার মতে ভাষা সৈনিকেরা দুষ্টু ছেলে, অবাধ্যতার শাস্তি হিসেবে তাদের উপর গুলিবর্ষণ হয়েছিল। পুরোটা সময় জুড়ে মদ্যপানে ব্যস্ত থাকাটা তার চারিত্রিক দোষের দিককেই ইঙ্গিত করে। সে ভাষা সৈনিককে বলেছে, জীবিত থাকতে তুমি দেশের আইন মানতে চাওনি, মরে গিয়ে তুমি এখন পরপারের কানুনকেও অবজ্ঞা করতে চাও। আসলে নেতা চেয়েছে ভাষা আন্দোলনের আগুনকে চিরতরে নিভিয়ে দিতে, কেননা নেতা তো একজন প্রশাসনেরই অংশ। ফলে বিপ্লবের বীজকে অঙ্কুরে বিনষ্ট
করতে বিপ্লবীদের কবর দেওয়ার জন্য শেষ রাত্রিতে উপস্থিত হয়েছে সে গোরস্থানে। ছায়ামূর্তিকে নেতা আবার বলেছে, তুমি বেঁচে থাকলে বারবার দেশে আগুন জ্বলে উঠবে, সব কিছু পুড়িয়ে ছারখার না করে সে আগুন নিমবে না। আসলে নেতা ভয় পায়, প্রশাসন ভয় পায়, ভয় পায় এই বিপ্লবীদের, ভয় পায় মুর্দা ফকিরের মতো চরিত্রকে। আর তাই রাত্রির অন্ধকারে ভয়ের মধ্যে থেকে রাষ্ট্রের সাম্রাজ্যবাদী শাসনের এক বিশাল ভয়কে দাফন দিতে সক্রিয় হয়ে উঠেছে তারা। সর্বোপরি বলতে পারি আমরা যে মুনির চৌধুরী নিজে ছিলেন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত, তিনি নিজের চোখে ভাষা আন্দোলনকে দেখেছেন। সুতরাং তার চোখ দিয়ে প্রকৃত ছবিটি এই নাটকের মধ্যে দিয়ে উঠে এসেছে। সমস্ত চরিত্রগুলি প্রেক্ষিত ঘটনার সঙ্গে সজীব এবং যথাযথ হয়ে উঠেছে। ভাষা আন্দোলনের নাটক হিসেবে এবং বাংলাদেশের প্রথম প্রতিবাদী নাটক হিসেবে তাই কবর একটি অন্যতম শ্রেষ্ঠ নাটক হিসেবে বিরাজ করছে এবং বিরাজ করবে। ধন্যবাদ। আজকের আলোচনা এটুকুই। আজকের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আলোচনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।